সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়ো না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুরের পর থেকে শুরু করেছি, কারণ হঠাৎ করেই আমার বাসায় ফোন আসলো যে বাসায় মেহমান আসছে। তো তড়িঘড়ি করে কি করব সেটারই আয়োজন কিন্তু শুরু করে দিয়েছি। মেহমান আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সেটা যদি আগে থেকে জানতে পারি তাহলে বেশি ভালো লাগে, কারণ আগে থেকেই আমি সব কিছুর প্রিপারেশন নিতে পারি। কিন্তু হঠাৎ করে যখন শুনি বাসায় মেহমান আসবে, তখন কিন্তু মাথায় একটা আকাশ ভেঙে পড়ে। তারপর যদি ফ্রিজে বাজার না থাকে তাহলে তো আরও অনেক বেশি সমস্যায় পড়ে যাই। তো আজকেও আমার ঠিক সেই সমস্যাটা হয়েছে। আজকে ফ্রিজে আমার একদমই বেশি একটা বাজার ছিল না, অল্প কয়েক পিস মুরগির মাংস ছিল, আর সবজিও অল্প কিছু সবজি ছিল। কারণ হঠাৎ করেই 12টা সাড়ে 12টার দিকে ফোন দিয়ে আমাকে জানিয়েছে যে বিকেলবেলা গেস্ট আসবে। তো বিকেলবেলা গেস্ট আসবে যেহেতু বলেছে, বিকেলে নাস্তাই হয়তো বা করবে, কিন্তু বিকেলে নাস্তা করে চলে যাবে এটা আমার কাছে ভেবে ভালো লাগছিল না। তো চিন্তা করলাম রাতেও হালকা কিছু খাবারের আয়োজন করে ফেলি, আর বিকালে নাস্তা তো করবই। তো ঘরে যা ছিল তাই দিয়েই কিন্তু আমি অল্প সময়ের মধ্যে যা পারছি তাই কিন্তু করে নিচ্ছি, আর সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি এখানে চিকেনের রোস্ট করব, এর জন্য চিকেনটা মেখে রেখেছি। আর আমার কাছে সব সময় কিন্তু বাদাম, পোস্তদানা, তারপরে জয়ফল, জয়ত্রী এগুলো বাটা ফ্রিজে থাকে, কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছিল। তো বললাম না যে মেহমান হঠাৎ করে চলে আসলে সব কিছু এরকমই হয়, দেখা যাবে আদা রসুন বাটা নেই, নাহলে এই যে বাদাম বাটা নেই, একটা না একটা কিছুর প্রবলেম হবেই। তা আমি বাদামটাও বেটে নিয়েছি, তারপরে কাজু বাদাম একটু আলাদা করে বেটে রেখেছি। তো চিকেন আমার বাসায় বেশি একটা ছিল না, বাজার করার আগের এই ভিডিওটা মাসের শুরুর দিকে। তো তখনও বাজারে যায়নি, 4-5 পিস চিকেন ছিল, আর ব্রয়লার চিকেনের একটা ব্রেস্ট পিস ছিল। তো সেটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা দিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচ করব, আর হচ্ছে আমি আজকে একটা ক্রিমি ভেজিটেবল তৈরি করব। তো সেই ভেজিটেবলটাতেও একটু চিকেন লাগবে, সেটাতেও ইউজ করব। দেখা যায় পোলাওয়ের সাথে চাইনিজ ভেজিটেবলটা তো সবসময় করে থাকি, তো আজকে একটু ক্রিমি টাইপের একটা ভেজিটেবল করব। তো আমার কাছে শুধু পেঁপে, গাজর আর চিচিঙ্গা ছিল, তো সেইটা দিয়ে আজকে ভেজিটেবলটা রান্না করব। তো সাথে যদি একটু ক্যাপসিকাম, তারপর একটু ফুলকপি এগুলো দেওয়া যেত তাহলে কিন্তু ভেজিটেবলটা খেতে আরও বেশি ভালো হতো। কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, আর আরহামকে নিয়ে আমার বাজারে যাওয়া সম্ভব ছিল না, তাই বাসায় যা ছিল তাই দিয়েই কিন্তু আমি আজকের আয়োজনটা করছি। তো বাসায় 2টো ড্রাগন ফ্রুটস ছিল, চিন্তা করলাম এটা দিয়ে একটা জুস করে ফেলি, গেস্টদেরকে যে দেয়া যাবে। তো জুসটা কিন্তু ড্রাগন ফ্রুটসের খুব ইজিভাবেই করা যায়। তো আমি এখানে ড্রাগন ফ্রুটসের সাথে একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ ড্রাগন ফ্রুটসটা যেহেতু মিষ্টি কম থাকে, তাই চিনিটা দিলে এটা খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে ড্রাগন ফ্রুটসের জুসটা কিন্তু আরও বেশি মজাদার হয়, কারণ একটু টক মিষ্টি ভাব হয়, খেতে ভালো লাগে। তা আমি এখন ব্লেন্ড করে রেখে দিব, আর দুপুরের পর থেকেই কিন্তু আমি অল্প অল্প করে সব কিছু কাজ এগিয়ে রাখছি। পেঁয়াজ কেটে রেখেছি, তারপরে দেখেছি সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে আমি চটজলদি সব কিছু করে ফেলতে পারি। তো এখন আমি স্যান্ডউইচের জন্য যেই পুরটা রেডি করব সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি শসা আর গাজর নিয়েছি, শসা আর গাজরটা কিন্তু আমি গ্রেট করে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিচ্ছি, কারণ শসা গাজর যদি স্যান্ডউইচে ইউজ করা হয় আর এভাবে যদি পানিটা ফেলে দেয়া না হয় তাহলে কিন্তু স্যান্ডউইচটা বানানোর পরে ব্রেডটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে মেয়োনেজও আমি কিন্তু বাসায় তৈরি করেছি, আজকেই তৈরি করেছি, সব কিছুই আমার হাতের কাছে কিচ্ছু ছিল না, আমার সব আজকেই তৈরি করতে হয়েছে। সব কিছু যদি আগে থেকে করা থাকে না তাহলে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। যদি আগে থেকে জানতাম যে গেস্ট আসবে তাহলে দেখা যেত আমি আগের দিন রাতে টুকটাক কিছু কাজ কিন্তু গুছিয়ে রাখতাম, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি তাই একদম দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে কোন কাজের পরে কোন কাজ করব। তো ভাগ্যিস আরহাম বেশি একটা জ্বালাতন করেনি, আরহাম ঘুমিয়েছিল, এই ফাঁকেই কিন্তু আমি সবগুলো কাজ করে নিয়েছি। তো চিকেনের পুরটাতে কিন্তু আপনারা দেখেছেন আমি মেয়োনেজ, টমেটো কেচাপ আর চিলি সস দিয়েছি, আর শেষ মুহূর্তে আমি একটু চিজ দিয়ে দিয়েছি, এতে করে যখন আমি স্যান্ডউইচটা টোস্ট করব তখন চিজটা যখন মেল্ট হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে।
তো বাসায় কিন্তু নর্মাল ব্রেড ছিল না, আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, তো সেটা দিয়েই বানাচ্ছি। বললাম না যে যা আছে তা দিয়েই সব কিছু করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে আমি ভেজিটেবল রান্না করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে হালকা কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই মিশ্রণটা রেডি করে হাতের কাছে রেখে দিব, কারণ সবজিটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আর সবজিটা কিন্তু আমি প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ করে নিয়েছি, মানে হালকা সিদ্ধ করিনি, একটু বেশি পরিমাণে সিদ্ধ করেছি, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো চিন্তা করলাম রাতের জন্য যা যা রান্না করা সেটা আগে করে তারপরে হচ্ছে নাস্তার প্রিপারেশনটা নিব। তো আপুরা বলেছিল যে রাতে খাওয়া দাওয়া করবে না, কিন্তু আমার কাছে না ভালো লাগছিল না, কারণ বিকেলে যদি আসে গল্প করতে করতে দেখা যাবে সন্ধ্যা রাত হয়ে যাবে, তখন না খেয়ে চলে যাবে। তাই বেশি আইটেম করব না, অল্প কিছু আইটেমই রান্না করছি, কারণ নাস্তা খাওয়ার পরে হয়তো বা এত বেশি কিছু খেতেও পারবে না। তো এদিক থেকে কিন্তু ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে তেলের মধ্যে যে চিকেনটা শ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি কাজু বাদাম আলাদা করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে তারপরে যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। খুব সহজভাবে রান্না করা যায়, কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। এটা অনেকটা আমরা বিয়ে বাড়িতে যে সবজিটা খেয়ে থাকি অনেকটা সেটার মতনই হয়, কিন্তু বিয়ে বাড়িতে সবজিটাতে আরও অনেক কিছু অ্যাড করা হয়, কিন্তু আমি এখানে অল্প মানে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এই সবজিটা রান্না করছি। তো ডিপ ফ্রিজে আমার হচ্ছে বরবটি ছিল সিদ্ধ করা, তো ভাবলাম বরবটিটাও একটু দিয়ে দিই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা হালকা করে যখন সিদ্ধ হলে দাঁতের নিচে কামড় পড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই যে দেখুন আমি কিন্তু বাদাম বাটাটার সাথে খুব সুন্দর করে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু পানিও দিব। এই সবজিটা হচ্ছে একটু মাখো মাখো টাইপের হবে, বেশি একটা ঝোলও হবে না আবার বেশি একটা শুকনাও হবে না। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ কিন্তু আমি দেইনি। আচ্ছা, বাদাম বাটাটার ভিতরে কিন্তু আমি একটা হালকা সয়া সসও দিয়েছি, হয়তো আমি বলতে ভুলে গিয়েছি। আর এখান থেকে আমি উপর দিয়ে হচ্ছে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু সবজিটা একটু সাদা সাদা হবে তাই হোয়াইট পেপারটা ইউজ করলেই ভালো হবে। তো এই যে দেখুন সবজিটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে উপর থেকে হচ্ছে 2 চা চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দেওয়ার ফলে সবজিটা থেকে একদম শাহি শাহি একটা ফ্লেভার আসে, একদম সবজির টেস্টটাই একদম চেঞ্জ করে দেয়। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর পোলাওর সাথে এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিক থেকে বিকেলে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। আমার ফ্রিজে ফ্রোজেন করা সিঙ্গারা ছিল, তো সেগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসালে কিন্তু মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খুব একটা দেরি লাগবে না। তো সিঙ্গারাগুলো একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমি তালের পিঠা বানাবো। তালের পিঠার জন্য আমি তালের রস যে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু আমি তালের পিঠাটা রেডি করে রেখেছিলাম, তো সেটাও ভেজে নিচ্ছি। তো এই সবগুলো কাজ, নাস্তার কাজগুলো আমি গেস্ট আসার কিছুক্ষণ আগে করছি, তাহলে খাবারগুলো একটু গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে। আর এই তালের পিঠার রেসিপি কিন্তু আমি তালের সিজনে দিয়েছি, এখন কিন্তু এই যে ফ্রোজেন করে রেখেছি, এটা দিয়ে কিন্তু যে কোনো টাইমে এভাবে তালের পিঠা বানানো যাবে খুব সহজভাবে। তো তালের পিঠাগুলো না একটু ছোট ছোট সাইজের বানালে আমার কাছে দেখতেও ভালো লাগে, এমনকি খেতেও ভালো লাগে। তো কথার মাঝখানে অনেক বেশি কাশি উঠছিল, এর জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এদিক থেকে রোস্টটাও রান্না করব। তো রোস্টটা আজকে আবার একটু আমি ভিন্নভাবে রান্না করছি। আজকে হচ্ছে রাঁধুনি প্যাকেটের যে রোস্টের মশলাটা আছে সেটা দিয়ে রান্না করব। আমি কিন্তু আগেও বলেছি আমি রোস্ট দেখা যায় এক এক সময় এক একভাবে রান্না করি, একটা রেসিপি ফলো করি না, যখন আমার যেভাবে ইচ্ছা করে সেভাবেই রান্না করি। তো এখানে হচ্ছে পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি গরম মশলার সাথে দিয়ে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি আর বাদাম বাটার সাথে কিন্তু জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম আর কাঠবাদাম বাটা আছে, আর একটা বড় এলাচ আছে।
তারপর একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তারপর একটু টমেটো সস, টক দই, আর আজকে দিয়েছি আমি রাঁধুনি যে রোস্টের মশলা আছে সেটা। সচরাচর দেখা যায় আমি রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে রান্না করি না, তো আজকে যেহেতু বাসায় আছে চিন্তা করলাম রাঁধুনি রোস্ট মশলাটা দিয়ে রান্না করি। আজকের রোস্টটা এত বেশি মজা হয়েছিল, আপু আর ভাইয়া খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছে, বলছে একদম বাবুর্চিদের মতো রোস্টটা হয়েছে। আর চিকেনটাতে কিন্তু আমি হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়েছি। রোস্টের কালারটা না আমার হালকা একটু হলুদ হলুদ কালার হলেও দেখতে ভালো লাগে। আর দিয়েছি জর্দা রং দিয়ে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। আর মশলা কষানোর সময়ও কিন্তু আমি হালকা একটু জর্দা রং দিয়েছি, এতে করে হচ্ছে রোস্টের কালারটা খুব সুন্দর আসে। যেহেতু ঝাল বেশি একটা দিচ্ছি না, আরামও খাবে। রোস্ট রান্না করার একটা সিক্রেট হচ্ছে রোস্টের মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। রোস্টের মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। তাই রোস্টের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা যেহেতু ভাজাই আছে তাই বেশি পরিমাণ কষানোর প্রয়োজন হয়নি। আমি হচ্ছে হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা দিয়েই কিন্তু চিকেনটাকে সিদ্ধ করে রান্না করে নিব। আর হালকা একটু গ্রেভি থাকবে। তো এই যে দেখুন রোস্টটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে ঘি দিয়ে দিব আর একটু কেওড়া জল দিয়ে দিব। আর হচ্ছে যখন পরিবেশন করব তখন একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এই তো ব্যাস রেডি হয়ে গেল। একদম সহজ একটা রোস্টের রেসিপি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় বানাতে পারেন, কিন্তু টেস্ট একদম বাবুর্চিদের মতন হবে। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি জানি অনেক আপুরা হয়তো আমার চাইতে ভালো রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেগুলি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। তো এই যে ভাইয়ার আপু চলে এসেছে, তো আমি হচ্ছে এখন নাস্তাগুলো সার্ভ করে দিব। তো আমি হচ্ছে ড্রাগন ফ্রুটসটার সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আর স্যান্ডউইচটাও কিন্তু টোস্ট করে নিয়েছি। এই যে নাস্তার আয়োজনে এটাই ছিল, হালকা পাতলা নাস্তা করেছি। আর আমি ফিরনিটা আগের দিন রাত্রে রান্না করেছিলাম আমাদের জন্য, খাওয়া হয়েছে অর্ধেক, তো ভাগ্যিস একটুখানি ছিল, তো ভাবলাম এটাও সার্ভ করে দেই, আপু ভাইয়া হয়তো বা খেতে পছন্দ করবে। তো নাস্তাগুলো খেতে খেতে অনেকক্ষণ গল্প করা হয়েছে, অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে রাতের ডিনারটা পরিবেশন করে দিচ্ছি। তো এই যে দেখুন সবজিটা আমি খাওয়ার আগে হালকা একটু গরম করে নিয়েছি। আর এই সবজিটাও আরহামের বাবা অনেক বেশি পছন্দ করেছে, বলছিল যে এটা যদি পরোটার সাথেও খাওয়া যায় তাহলেও কিন্তু মন্দ হয় না। তো চিন্তা করে দেখলাম হ্যাঁ, পরোটার সাথেও একদিন খাওয়া যেতে পারে। আপু আর ভাইয়া তো রাতের খাবার খেতেই চাচ্ছিল না, বললো যে নাস্তা খেয়েই আমাদের পেট ভরে গেছে। তো বেশি কিছু করিনি, শুধু রোস্ট রান্না করেছি, ভেজিটেবল করেছি আর একটু বিফ করেছি। তো অন্য সময় দেখা যায় কাবাব বানানো থাকে, তো কাবাব আজকে ফ্রিজে ছিল না, আর কোনো মাছও ছিল না যে করব। তো যা পেরেছি আমার সাধ্যের মধ্যে অল্প সময়ের মধ্যে তাই কিন্তু করার চেষ্টা করেছি। আপু আর ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে যে এত অল্প সময়ের ভিতরে আমি এত আয়োজন করে ফেলেছি। আসলে যাদের জন্য আয়োজন করেছি তারা যদি খুশি হয় তাহলেই কিন্তু আমার সার্থকতা। তো আমার মেহমান আপ্যায়ন করতে খুবই ভালো লাগে, মেহমান আসলেও ভালো লাগে। তো আজকের মতন এইটুকুই। তো মেহমান চলে যাওয়ার পর অবস্থাটা দেখাচ্ছি। আপুরা তো চলে গিয়েছে, এখন এই যে দেখুন আমার রান্নাঘরের অবস্থা। এখন সব কিছু ধুয়ে মুছে তারপরে হচ্ছে আমি ঘুমাতে যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আপুরা যেতে যেতে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে। তো রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।